ওয়েলকাম টু সময়ের দলিল। হাইকোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়ে যায় এবং সেই চাকরি সুপ্রিম কোর্টে বাতিল বহাল থাকবে না সেই প্যানেল বাঁচবে, সেসব নিয়েই এই মুহূর্তে সওয়াল জবাব চলছে কোর্টে। লাস্ট শুনানি হয়েছে 19শে ডিসেম্বর এবং পরবর্তী শুনানি হতে চলেছে 7ই জানুয়ারি। 19শে ডিসেম্বর কমিশনের আইনজীবীরা বলেছেন, সরকার পক্ষের আইনজীবীরা বলেছেন এবং যোগ্য অযোগ্যদের আইনজীবীরা তাদের বক্তব্য মতামত রেখেছেন। পরবর্তীকালে এখনো যারা বাকি আছে, সিবিআই এর আইনজীবী বাকি আছে, যোগ্য ওয়েটিংদের আইনজীবীরা বাকি আছেন এবং বাকি আছে মূল মামলাকারী অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সহচরগণ। তো বিকাশ 7ই জানুয়ারি অর্থাৎ আগামী দিন যে শুনানি হতে চলেছে সেদিন খুব গুরুত্বপূর্ণ একটা শুনানি হতে চলেছে এবং পুরো শুনানিটা নির্ভর করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সহচরগণ কিভাবে সওয়াল করে তার উপর। প্যানেল বাঁচা না বাঁচা নির্ভর করছে তাদের উপর। আমরা সেগুলোকে নিয়েই কথা বলবো, তারা কি সওয়াল করতে চলেছেন সে নিয়েই কথা বলবো এবং তারা কোন দিকে, তাদের মোটিভ কোন দিকে রয়েছে সেসব নিয়েই আমরা কথা বলবো। বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি তাদের সওয়াল কি হতে চলেছে। অবশ্যই আমাদের সব শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানতে পারছি কোর্টে বিকাশবাবুদের স্ট্যান্ড কি হবে সেটা পুরোপুরি নির্ভর করছে কমিশনের উপর। বিকাশবাবুরা বলতে চাইছেন কমিশন যদি সঠিক সেগ্রিগেশন লিস্ট দিয়ে দেয় কোর্টের কাছে তাহলে তারা কোনোদিন প্যানেল বাতিলের সওয়াল করবেন না। অর্থাৎ কমিশন যদি সঠিকভাবে সঠিক পন্থায় সেগ্রিগেশন করে দেন, যোগ্য অযোগ্যদের লিস্ট আলাদা করে দেন, তাহলে বিকাশবাবু এবং তার সঙ্গে সঙ্গী আইনজীবীরা পুরো প্যানেল বাতিলের দাবি করবেন না। কিন্তু কমিশন যদি ঘুরিয়ে পেঁচিয়ে ভাবের ঘরে খেলার চেষ্টা করে, অর্থাৎ তালে গোলে মালে যদি পুরো প্যানেল বাঁচানোর চেষ্টা করেন, অর্থাৎ যোগ্য অযোগ্য সবাইকে বাঁচানোর চেষ্টা করে যান এবং কোর্টকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে বিকাশবাবুদের স্ট্যান্ড আলাদা হবে। সেক্ষেত্রে তারা কমিশনের কাছে 17 রকমের দুর্নীতির কে হাজির করবেন, উপস্থাপিত করবেন এবং তারা চাইবেন যে পুরোপুরি প্যানেল বাতিল হোক। তো সেক্ষেত্রে পুরোপুরি কি হতে চলেছে সেটা নির্ভর করবে পুরোপুরি কমিশনের উপর। কমিশন যদি সঠিকভাবে সঠিক পন্থায় সেগ্রিগেশন করেন সেক্ষেত্রে প্যানেল যে বৈধ এবং সেটা বিকাশবাবুরা এবং তার সহযোগী আইনজীবীরা মেনে নেবেন। কিন্তু প্রশ্ন আরও থেকে যাচ্ছে, এখানেই পুরোপুরি প্যানেল বাঁচবে কি না বাঁচবে পুরোপুরি কমিশনের উপর যেমন নির্ভর করছে এবং কমিশনের মতের সাথে বিকাশবাবুদের মত মিলছে কি না তার উপরেও অনেক কিছু নির্ভর করছে। ধরুন কমিশন যে পরিমাণ অযোগ্যর কথা বলছে, বিকাশবাবুরা তার থেকে বেশি অযোগ্যের কথা বলছেন। অর্থাৎ কমিশন যে লিস্ট দেবে সেই লিস্ট যদি বিকাশবাবুদের লিস্টের সাথে না মেলে সেক্ষেত্রে তারা অন্যরকমভাবে সওয়াল করতে পারে। অর্থাৎ তখন তারা বলতে পারে যে সুপ্রিম কোর্টকে বলতে পারে পিওর লিস্টের মধ্যে আরও অনেক অযোগ্য ভরা আছে, অযোগ্য ক্যান্ডিডেট ভরা আছে এবং তারা তখন পরপর বিভিন্ন 17 রকমের দুর্নীতির বিভিন্ন পয়েন্টগুলো তোলার চেষ্টা করবেন। তবে বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে যেগুলো আমরা জানতে পারছি তারা কতকগুলো ক্ষেত্র বারবার তুলে ধরার চেষ্টা করবেন। রেশিও মেনটেন হয়নি, কাস্ট সিস্টেম ঠিকঠাক মেনটেন করা হয়নি, যারা রিটেনে কম নাম্বার পেয়েছে অথচ তাদেরকে ভাইভাতে প্রচুর পরিমাণ নাম্বার দেওয়া হয়েছে এবং নাম্বার দিয়ে তাদেরকে মেরিট লিস্টে ঢোকানো হয়েছে, যারা ফার্স্ট ফেজে ডাক পেয়েছে অথচ তারা এমপ্যানেল হয়নি, আবার যারা সেকেন্ড ফেজে ডাক পেয়েছে তারা ইন্টারভিউয়ে বেশি নাম্বার পেয়ে এমপ্যানেল হয়ে গেছে। এই সমস্ত এবং লকডাউনের সময় ওয়েবসাইটে কোনো নোটিফিকেশন পাবলিশড না করে কমিশন সরাসরি SMS এর মাধ্যমে নিয়োগ করে দিয়েছে। এই সমস্ত বিষয়গুলি একটা একটা করে তারা তুলে ধরবে বলে আমরা শুনতে পাচ্ছি। তো এই বিকাশবাবুরা যদি এরকমভাবে একটা একটা করে পয়েন্ট তুলে ধরেন সেক্ষেত্রে চাকরি বাঁচা না বাঁচা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ পুরো প্যানেলের উপর প্রশ্ন উঠে যাবে। পুরো প্যানেলের উপর যদি প্রশ্ন উঠে যায়, সঠিক পন্থায় যদি সেগ্রিগেশন না করা যায় সেক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তাদের উপর কিন্তু চাপ সৃষ্টি হয়ে যাবে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, দেখুন বিকাশবাবুদের কাজকর্ম নিয়ে অনেক পক্ষই খুশি নয়। অলরেডি যোগ্য বঞ্চিত অর্থাৎ ওয়েটিং প্রার্থীরা যাদের হয়ে একসময় বিকাশবাবু সওয়াল করেছেন তারাও বিকাশবাবুর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। যোগ্য ওয়েটিংদের মত অনুসারে তারা সমস্ত রকম ডকুমেন্টস অর্থাৎ দুর্নীতির প্রমাণ নিয়ে গিয়ে বিকাশবাবুদের হাতে তুলে দিয়েছেন এবং বিকাশবাবুদেরকে কোর্টে লড়ার জন্য ফিজও পেমেন্ট করেছেন। বিকাশবাবুরা তখন যোগ্য ওয়েটিংদেরকে কথা দিয়েছিল
যারা অযোগ্য তাদেরকে লিস্ট থেকে বের করার তারা ব্যবস্থা করবেন কোর্টে সওয়াল করে, এবং অযোগ্যদের বের করে যারা যোগ্য, যারা এতদিন ধরে বঞ্চিত তাদের ইনক্লুড করার, অর্থাৎ ওই লিস্টে ইনক্লুড করার চেষ্টা করবেন, অর্থাৎ বঞ্চিতদের বিচারের ব্যবস্থা তিনি করবেন। কিন্তু পরবর্তীকালে হাইকোর্টে গিয়ে দেখা গেল কমিশন যখন উল্টোপাল্টা সওয়াল করতে শুরু করলো, তালে গোলে যখন পুরোপুরি প্যানেল বাঁচানোর চেষ্টা করলো, বিকাশ বাবুদের স্ট্যান্ডও আলাদা হয়ে গেল। বিকাশ বাবুরা সঙ্গে সঙ্গে পুরো প্যানেল বাতিলের দাবি করতে শুরু করলেন। তাই যোগ্য বঞ্চিত ওয়েটিংদের এখানে দাবি, যেহেতু তাদের কাছ থেকে প্রথমে প্রাথমিক অবস্থায় বিকাশবাবুরা সমস্ত তথ্য নিয়েছেন, তথ্য সরবরাহ করেছেন এবং তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, তারপরে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, অথচ এখন তাদের হয়েই কোনো কথা বলছেন না। দেখুন, যদি পুরোপুরি সমস্ত প্যানেলটা বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যারা যোগ্য ওয়েটিং আছে তারাও বাতিল হয়ে যাবে। তাই প্যানেলের ভ্যালিডেশন যদি না থাকে কারোরই ভ্যালিডেশন থাকবে না। তাই যোগ্য ওয়েটিংরাও এই মুহূর্তে বিকাশবাবুদেরকে চাপ দেওয়ার চেষ্টা করছেন যাতে করে প্যানেল বাঁচে, এবং তারা বলতে চাইছে যেহেতু আমরা প্রকৃত যোগ্য এবং বঞ্চিত, আমাদের হয়ে সওয়াল করা হোক এবং কোর্টকে বলা হোক সেগ্রিগেশন সঠিক পন্থায় করে, কমিশন সঠিক পন্থায় সেগ্রিগেশন যদি করে এবং অযোগ্যদের বাদ দিয়ে শুধুমাত্র যোগ্যদের এবং যারা রিপ্যানেল করে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে আবার চাকরিতে নিয়োগ করা হোক। তো এটাই হওয়াটাই স্বাভাবিক ছিল। দেখুন, পুরোপুরি প্যানেল যদি বাতিল হয় তাহলে দুজন বিশেষ করে দায়ী থাকবে। এক নম্বর সরকার তো অবশ্যই, সরকারের দুর্নীতির জন্যই আজকে এই অবস্থা, যোগ্যদের এইরকম অবস্থা। কমিশন দুর্নীতি করেছে বলেই আজকে যোগ্যদের রাস্তায় পড়ে আছে, যোগ্যদের এত চিন্তা দুশ্চিন্তা। আবার কমিশন দুর্নীতি করেছে বলেই বিভিন্ন জন যোগ্য হয়েও আজও 6-7 বছর ধরে বঞ্চিত হয়ে আছেন, ওয়েটিংয়ে পড়ে আছেন, অযোগ্যরা দিব্যি চাকরি করে যাচ্ছেন। তাহলে এটা গেল কমিশনের দোষ। অপরদিকে দেখুন, বিকাশবাবুরা যদি আরো ভালো করে কোর্টের কাছে সওয়াল করে, অর্থাৎ যোগ্যরা থাকুক, যোগ্যদের হয়ে যদি সওয়াল করে, অযোগ্যদের বিরুদ্ধে যদি সওয়াল করে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হতো না। তো এখানে বিকাশবাবুদেরও অনেক ফল্ট রয়ে যাচ্ছে, কারণ তারা যোগ্যদের হয়ে না বলে, অযোগ্যদের বিরুদ্ধে না বলে পুরোপুরি প্যানেলের বিরুদ্ধে কি করে বলতে পারছেন। তাই যদি প্যানেল পুরোপুরি বাতিল হয় সেক্ষেত্রে দুপক্ষ দায়ী থাকবে, কমিশন, সরকার এবং বিকাশবাবুরা। তো সেক্ষেত্রে প্রত্যেকের উচিত কমিশনকে এবং সরকারকে চাপ দেওয়া, তার সাথে সাথে আমার মনে হয় কোথাও বিকাশবাবুদের সাথে কথা বলা এবং চাপ দেওয়া দরকার। কারণ তাদের সঙ্গে যদি কথা বলে সঠিক জিনিসটা উপস্থাপিত করার জন্য প্রেশারাইজড করা হয়, তাহলে সঠিক জিনিসটা কোর্টের কাছে উপস্থাপিত করে সুন্দরভাবে সেগ্রিগেশনের মাধ্যমে যারা যোগ্য তারা বেঁচে যাক, যারা অযোগ্য তারা বেরিয়ে যাক, এবং যারা যোগ্য বঞ্চিত হয়ে আছে দীর্ঘদিন ধরে তারাও স্বস্থানে আবার বহাল হোক, সেই প্রার্থনাই আমরা করব। দেখুন, এই কথাগুলো কমিশন যে বারবার ভাবের ঘরে খেলবে, কমিশন যে দুর্নীতি করেছে এবং দুর্নীতিবাজ কমিশনকে যে বিশ্বাস করা যায় না, সেটা আমি বারবার বলে আসছিলাম। আমার প্রথম দিনের ভিডিও থেকে এই একই কথা আমি বলে এসেছি, কমিশনকে বিশ্বাস করা যায় না, এই কমিশন ঘুরিয়ে পেঁচিয়ে খেলবে। এবং আমার সেই কথার পরিপ্রেক্ষিতে অনেক যোগ্য চাকরিজীবী তারা আমাকে অনেক নেগেটিভ কমেন্ট করেছেন, কিন্তু আজকে তারা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছেন আমি সেই মুহূর্তে কি বলতে চেয়েছিলাম। আসলে তখন কমিশনকে উপর চাপ প্রেসারাইজড করার কথাই আমি বারবার বলে গেছি। এখনো আপনারা যে 27 তারিখের আন্দোলনের কথা বলছেন, অবশ্যই খুবই ভালো দিক, আন্দোলন করুন, কমিশনকে প্রেসারাইজড করুন, কারণ এই মুহূর্তে যদি আপনাদের চাকরিটা যায় তাহলে সেই কমিশনের জন্যই যাবে। আপনাদের যে এইরকম 50-50 অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, এক চরম অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছেন, সেটাও কিন্তু কমিশনের জন্য এটা হচ্ছে। বা দেখুন, বাকিতে বিকাশবাবুদের বা বাকি অন্যান্য পার্টিদের আপনারা দোষ যতই দিন, সমস্তটা কিন্তু এই হতে দিয়েছে কারা? কমিশন হতে দিয়েছে, সরকার হতে দিয়েছে। দুর্নীতিটা করেছে কারা? কমিশন করেছে, সরকার করেছে, এবং সরকারের কমিশনের জন্য আপনারা ভুগছেন। তো আমি সরকার এবং কমিশনের সমালোচনা করতে চেয়েছিলাম আগের ভিডিওগুলোতে, কিন্তু অনেক যোগ্য চাকরি প্রার্থী ভুল বুঝে অনেক রকম নেগেটিভ মন্তব্য করেছেন। আশা করি এখন তারা বুঝে গেছেন অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছিলাম, সঠিক কথাটা আমি বলতে চাইছিলাম। এখনো আপনাদের কাছে 7 তারিখের জন্য সময় আছে,
এরপরে আপনারা যা করার এই মুহূর্তেই করতে হবে। পরবর্তীতে যদি করতে যান তাহলে আর সময় থাকবে কিনা জানি না, কেউই জানে না আমরা। তো এই মুহূর্তে উচিত সমস্ত যোগ্যদের একত্রিত হয়ে কমিশনের উপর প্রেসারাইজড করা। সে যোগ্য চাকরিজীবী হোক, যোগ্য বঞ্চিত হোক, সবাইকে একসাথে হয়ে কমিশনের উপর প্রেসারাইজড, কমিশনকে প্রেসার দেওয়া উচিত। কিন্তু অনেকের যোগ্য এবং অযোগ্যদের মধ্যে, যোগ্য অযোগ্যদের মধ্যে এখন তো কনফ্লিক্ট শুরু হয়েছে। আবার যোগ্য ওয়েটিং এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও অনেক রকম আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে একে অন্যের বিরুদ্ধে মন্তব্য করছেন। কিন্তু আমার মনে হয় পুরনো সমস্ত কথা ভুলে যোগ্যরা কি করেছে, যোগ্য চাকরিজীবীরা কেন যোগ্য বঞ্চিতদের হয়ে কথা বলেনি, সে সমস্ত কিছু ভুলে নতুনভাবে কমিশনের উপর সবাই এক হয়ে প্রেসারাইজড করা দরকার। সকলকে একত্রিত হয়ে মাঠে নামা দরকার যদি প্যানেল বাঁচাতে যায়। এবং বিভিন্নভাবে বিভিন্ন সূত্র ধরে বিকাশবাবুদের সাথেও, পার্টি সূত্র হোক বা আরও অন্যান্য সূত্র হোক, সে সমস্ত সূত্র ধরে বিকাশবাবুদের সাথেও আলোচনা এবং কথা বলা দরকার। কারণ তাদেরকে ব্রাত্য রেখে দিলে খুব একটা ভালো কাজ হবে বলে আমার মনে হয় না। সে তাদেরকে আমার মনে হয় বিকাশবাবুদের উপর প্রেসারাইজড করতে গেলে অন্যরকম হবে। তাদেরকে অনুরোধ করে বা পার্টির লাইন ধরে বিভিন্ন রকম কথা বলে তাদেরকে যদি ঠিকঠাক দিকে নিয়ে আসা যায়, সেটাই বরং সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তো দেখুন কি করা যায় শেষ পর্যন্ত। 27 তারিখের আন্দোলন আপনাদের হোক এবং আমি অপেক্ষায় থাকবো, কি হচ্ছে ভালো কিছু হোক সেই অবস্থায় থাকবো। আপনাদের মতামত অবশ্যই দেবেন, আমি আবার আলোচনা করব বিভিন্ন দিকগুলো নিয়ে। আর রাত্রে আজকে শহীদুল্লাহ থাকবেন আমাদের চ্যানেলে, অর্থাৎ বিভিন্ন এই বিষয়গুলোকে নিয়ে ডিসকাশন করার জন্য যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যারা 1300 দিন ধরে আন্দোলন করছেন তাদেরই ওই শহীদুল্লাহ, তাদের নেতা শহীদুল্লাহ থাকবেন। আপনারা দেখতে ভুল করবেন না। ধন্যবাদ।